দল গোছাতে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, নেওয়া হচ্ছে প্রস্তুতি। মাননীয় সভানেত্রী সকল তথ্যপত্র সংগ্রহ করেছেন। 2015 ডিসেম্বরের আগেই এই সকল জেলাগুলোর কাউন্সিল শেষ হয়ে যাবে। আমরা নির্দিষ্ট সময় আমাদের কাউন্সিল করতে পারবো। যারা সবচাইতে দুর্দিনে কাজের মধ্যে ছিল, যাদের সম্পর্কে কোনো তর্ক বিতর্ক নাই, এই সমস্ত কিছু বিবেচনা করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। দলে পদ পাবেন ত্যাগী ও উদ্যোগী তরুণরা। কার্যনির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন এবং এমনকি ভাইস চেয়ারম্যান যারা আছেন, পরিবর্তন আবশ্যক এই কারণেই, কারণ এদের মধ্যে অনেকেই আন্দোলন বিমুখ ছিলেন। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এখানে ছিল। সেই নবীন নেতৃত্বটাকে তুলে আনার জন্য নেত্রী নির্দেশ রয়েছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি এজি মাহমুদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুলকে পাঠানো হলো কারাগারে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে চলছে জমজমাট অস্ত্র ব্যবসা। 2 থেকে 4 লাখ টাকায় বেচাকেনা হয় ভারী অস্ত্র। ক্রেতা উপজাতীয় সন্ত্রাসী দলগুলো। সুন্দরবন থেকে পাচার বেড়েছে বাঘ ও হরিণের চামড়া। রুট হিসেবে ব্যবহার হচ্ছে আশপাশের অরক্ষিত নদী ও খাল। অস্তিত্ব সংকটে বন্যপ্রাণী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন দেশ, বেড়েছে মজুদের পরিমাণও। তবে চ্যালেঞ্জের মুখে পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়টি মতামত বিশেষজ্ঞদের। এবং ঘরে ঘরে এখন শারদীয় পুজোর আমেজ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা। পুরো দমে চলছে কেনাকাটাও। বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বেলা 11:30টায় ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এ নির্দেশ দেন। এর আগে সকালে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে কামরুলকে কারাগারে পাঠানো হয়। মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী রোববার তাকে আবারও আদালতে তোলা হবে। গতকাল বিকেলে কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনার পর রাতেই সিলেটে নেওয়া হয়। গত 8 জুলাই ভোরে শহরতলির কুমারগাঁয়ে চোর সন্দেহে শিশু রাজনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে মামলার প্রধান আসামি কামরুল সহ 3 জনকে পলাতক দেখিয়ে গত 16 আগস্ট 13 জনের বিরুদ্ধে আদালতে মামলার চার্জশিট দেয় পুলিশ। পরে গত 7 সেপ্টেম্বর মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে এই মাসে 9 দিনের মামলায় 38 সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। স্থবিরতা কাটিয়ে দল গোছাতে সাংগঠনিক তৎপরতা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ এলাকার সম্মেলন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা আরও জানান, দলের নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে সংগঠিত করতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ ভূমিকা পালন করবেন। বিস্তারিত জানাচ্ছেন তাহসিনা জেসি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইসিটি বিষয়ক পুরস্কার প্রাপ্তিতে দেশে ফেরার পর তাকে দেয়া গণসংবর্ধনা কর্মসূচিতে সর্বশেষ দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এছাড়া বেশ কয়েক মাস যাবৎ বিরোধী দলের কোনো কঠোর আন্দোলন কর্মসূচি না থাকায় অনেকটা ঢিলেঢালা ভাব বিরাজ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে। এই অবসর সময়কে কাজে লাগিয়ে দল গোছানোয় মনোযোগ দিতে চান আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে জুলাইতে শেষ হয়েছে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ। কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে দল গোছাতে বারবার কেন্দ্র থেকে তাগাদা দেয়া হলেও এখনো গতি আসেনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে। দলের কেন্দ্রীয় নেতারা জানান, এবার সময়মতো সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে আমাদের নির্ধারিত সময়, যে 2015 ডিসেম্বরের আগেই এই সকল জেলাগুলোর কাউন্সিল শেষ হয়ে যাবে। আমরা নির্দিষ্ট সময় আমাদের কাউন্সিল করতে পারবো।
তারা জানান যে কোনো সময় ঢাকা মহানগরীর কমিটি ঘোষণা করা হবে। মাননীয় সভানেত্রী সকল তথ্যপত্র সংগ্রহ করেছেন। আমরা আশা করছি যে আমাদের এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কমিটি ঘোষিত হয়ে যাবে। এই মহানগরের পরবর্তী পর্যায়ে যারা সবচাইতে দুর্দিনে কাজের মধ্যে ছিল, যাদের সম্পর্কে কোনো তর্ক বিতর্ক নাই, এই সমস্ত কিছু বিবেচনা করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে গুছিয়ে তোলা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্য নতুন চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন তারা। যে চ্যালেঞ্জিং তো বটেই, কারণ এখন তার অন্য কোনো অজুহাত খাটবে না। এখন সৈয়দ আশরাফের সামনে একটা সুযোগ অবারিত হয়েছে যে তিনি আরো অধিক সময় এখন দলকে দিতে পারবেন। সময়টাকে যদি উনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, পার্টির মধ্যে আরো বেশি গতিবেগ সঞ্চারিত হবে। সর্বশেষ 2012 সালের 29শে ডিসেম্বর নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রক্ষার জন্য অধিকাংশ সাংগঠনিক জেলা এবং অর্ধেকের মতো উপজেলা সম্মেলন বাদ রেখেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মূল নেতৃত্বে কোনো নড়চড় না হলেও সাংগঠনিক কাঠামো তথা গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুই ভাগে বিভক্ত করা হচ্ছে কেন্দ্রীয় কমিটিকে, কমানো বাড়ানো হচ্ছে পদমর্যাদা, বয়োবৃদ্ধ ও কার্যত নিষ্ক্রিয়দের জন্য নতুন জায়গা তৈরি করে গুরুত্বপূর্ণ পদে উদ্যমী ও অপেক্ষাকৃত তরুণদের স্থান দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পরপর দুই দফায় সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার পর এবছরের মাঝামাঝিতে এসে নতুন করে দল গোছানোর সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। সেই মোতাবেক সারা দেশে জেলা ও উপজেলা কাউন্সিল অনুষ্ঠানের কাজ শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্তও অনেকটাই চূড়ান্ত। ইতোমধ্যে নতুন গঠনতন্ত্রের খসড়াও প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল সূত্র বলছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুই ভাগ করে গঠিত হবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও জাতীয় পরিষদ। জাতীয় নির্বাহী কমিটির আদলে তৈরি হবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। শীর্ষ নেতারা বলছেন, এই পরিষদের গুরুত্বপূর্ণ পদে ত্যাগী, উদ্যমী ও অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়া হবে। যারা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এখানে ছিল, কিন্তু এখন তাদের বয়সের কারণে তারা ওই দলে নাই এবং কোনো জায়গায় তাদের স্থানও নাই, সেই নবীন নেতৃত্বটাকে তুলে আনার জন্য নেত্রী নির্দেশ রয়েছে। কার্যনির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন এবং এমনকি ভাইস চেয়ারম্যান যারা আছেন, সেই ক্ষেত্রে পরিবর্তন আবশ্যক এই কারণেই, কারণ এদের মধ্যে অনেকেই আন্দোলন বিমুখ ছিলেন। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পরিষদে থাকবেন নির্বাহী পরিষদে স্থান না পাওয়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মঠ নেতারা। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের নাম বদলে তা বিএনপির উপদেষ্টা পরিষদ করা হবে। দায়িত্বশীলদের মতে, এই পরিষদে ঠাঁই দেওয়া হবে বয়োবৃদ্ধ ও নিষ্ক্রিয় নেতাদের। অনেকে বয়স এত হয়ে গেছে যে তারা সভা সমিতি করতে পারে না, কোনো কিছুই করতে পারছেন না। সুতরাং তাদেরকে স্বেচ্ছায় অবসর যাওয়া উচিত। যদি না হয় তাহলে দল দেখবে যে তাদেরকে কোন স্থানে রাখলে দল লাভবান হবে। সর্বোচ্চ পর্যায়ে উপদেষ্টা কমিটিও হতে পারে বা জাতীয় কমিটিও একটা হতে পারে, যেখানে আমাদের সিনিয়র নেতাদেরকে, যারা এখন কার্যক্ষম কমে গেছে কিন্তু তাদের অবদান পার্টির জন্য রয়েছে, তাদেরকে স্থান দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। খসড়া গঠনতন্ত্রে যুগ্ম মহাসচিবদের পদমর্যাদা বাড়ানো ও বিশেষ সম্পাদকের পদমর্যাদা কমানো সহ আরো বেশ কিছু পরিবর্তন থাকবে বলে জানান শীর্ষ নেতারা। জেলা ও উপজেলা কাউন্সিল শেষে পরবর্তী জাতীয় কাউন্সিলে এই গঠনতন্ত্র চূড়ান্ত হবে বলেও জানান তারা। আমাদের কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া দেশের মানুষকে হত্যা করে সরকারের পতন ঘটাতে ব্যর্থ হয়ে কৌশল বদলে এখন বিদেশি নাগরিক হত্যার মধ্য দিয়ে নতুন চক্রান্তে লিপ্ত রয়েছেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এই 2001 থেকে 2006 সালের সময় হাওয়া ভবনে বসে এই জঙ্গিদের ফারুকুল জিহাদ, মুফতি হান্নান সহ এই যে হুজি, জেএমবি, এদের নিয়ে বৈঠক করছে কে? এই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়া। উনি দেশের মানুষকে হত্যা করার পরে যখন সরকারকে পতন ঘটাতে পারে নাই, এখন তারা কৌশল পাল্টি বিদেশি হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারকে পতন ঘটাতে চায়। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্রের নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এ অভিযোগ করেন। তবে কোনো ষড়যন্ত্র যেন সফল হতে না পারে সেজন্য নেতাকর্মীদেরকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নেতারা।
দেশ থেকে জিম্বি করে মানুষ হত্যা করে মানুষ পুড়িয়ে তিনি কিছু করতে পারে নাই। এখন সেই রণে ভঙ্গ দিয়ে বিদেশে মা ছেলে বসে একত্রে নতুন ষড়যন্ত্র মেতেছে, বিদেশিদের হত্যা করো, এইসব উৎসবে আক্রমণ করো, বাংলাদেশকে অস্থিতিশীল করে দাও। কিন্তু আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই, সকল ষড়যন্ত্র খেলা আপনার শেষ। আপনার পিছনে কোনো মানুষ নাই, দেশও নাই, বিদেশও নাই। যারা জঙ্গিবাদের দোসর, জঙ্গিবাদকে যারা পৃষ্ঠপোষকতা করে, ধর্মান্ধ যারা ধর্মান্ধদের পৃষ্ঠপোষক, ধর্মের রাজনীতি যারা করে তাদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে সাথে নিয়ে যারা রাজনীতি করে, যারা আগুন সন্ত্রাস করে, তারা এখনো সক্রিয় এবং আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে তারা কিন্তু এখনো নীল নকশা প্রণয়ন করছে। আমরা সাম্প্রতিক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে আমরা বিশ্বাস করি। কাজেই এই পূজাকে সামনে রেখে কেউ যাতে ষড়যন্ত্র জাল বিস্তার করতে না পারে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট করতে না পারে, এই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে বা প্রত্যেকটি এলাকায় আমরা সজাগ থাকব। আওয়ামী লীগ বিলুপ্ত ছিটমহলের নবীন নাগরিকদের কাছে হিংসা বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া নিয়েও প্রধানমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছেন তা সরকার প্রধান হিসেবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। অতি সম্প্রতি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়া সাবেক ছিটমহলের নবীন নাগরিকদের কাছে যে গতকাল আওয়ামী লীগ সভানেত্রী হিংসা বিদ্বেষের ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের সব নবীন নাগরিকগণ হিংসাশ্রয়ী রাজনীতির বাইরে এতদিন থাকলেও গতকাল আওয়ামী লীগ সেখানে তা বিস্তৃত করল। আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েকদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার অভিযোগ করে আসছেন। তার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি এবং সরকার প্রধানের পক্ষ থেকে এ ধরনের হাস্যকর অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না বলে আমরা আবারও মনে করি। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তবর্তী ডেভিল ট্রেঞ্চে জমজমাট অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা। বিশেষ করে AK-47 এবং AK-22 রাইফেলের অবাধ কেনা বেচা চলে সেখানে। মিজোরামে অবস্থানরত ভারতীয় নাগরিক পালিয়ান এ ব্যবসার মূল হোতা বলে নিশ্চিত হয়েছে র্যাব। আর এসব ভারী অস্ত্রের মূল ক্রেতা হিসেবে রয়েছে উপজাতীয় বিবাদমান সন্ত্রাসী গ্রুপগুলো। মূলত তাদের মাধ্যমেই অস্ত্রের চালান সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় উপজাতি সন্ত্রাসী গ্রুপগুলোর কাছ থেকে AK-47 এবং AK-22 রাইফেলের মতো ভারী অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য না থাকায় বন্ধ করা যাচ্ছিল না সাপ্লাই চেইন। উৎস জানতে শেষ পর্যন্ত কিছুটা সফল হয়েছে র্যাব। 5 বার ব্যর্থ হওয়ার পর 6বার ক্রেতা হিসেবে অস্ত্র ব্যবসায়ীদের একটি অংশের সাথে সম্পর্ক স্থাপনে সফল হয় তারা। আর 20 লাখ টাকায় অস্ত্র কেনার ফাঁদ পেতে উদ্ধার করা হয় 3টি AK-47 রাইফেল এবং 2টি বিদেশি পিস্তল। এই সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে। এরা এই জিনিসগুলো বিক্রির জন্য শহরে নিয়ে আসছিল। আমাদের পাহাড়ে যে বিবাদমান জনগোষ্ঠী তাদের সাথে বিভিন্ন পক্ষের লোককে এই অস্ত্রগুলো তারা বিক্রি করেন। এবং এছাড়াও যদি দেশীয় মানে বাঙালি কিংবা এরকম শহরের লোক যারা যায় তাদের কাছে তারা বিক্রি করেছে বলে জানা যায়। মূলত ডেভিল ট্রেঞ্চ হিসেবে পরিচিত ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকা থেকে আসছে এসব অস্ত্র। আর এর নেপথ্য রয়েছে পালিয়ান নামে এক ভারতীয় নাগরিক বলে দাবি র্যাবের। যতটুকু এই পর্যন্ত জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে হলো ভারতের নাগরিক, মিজোরামে থাকে। সে মেইনলি অস্ত্র ব্যবসাগুলো করে, ওখান থেকে অস্ত্রগুলো সে সাপ্লাই দেয় আর কি। নাগাল্যান্ডের কাফলাং গ্রুপ এখনো সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। মণিপুর লিবারেশন আর্মি তারাও সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। তাদের কাছে অস্ত্রের যোগান যেমন প্রয়োজন তাদেরকে অস্ত্র যোগান দেওয়া হচ্ছে। সেখানে থেকে কিছু কিছু আমাদের এখানে স্পিল ওভার হয়। র্যাব জানিয়েছে সীমান্ত এলাকায় 2 থেকে 4 লাখ টাকায় বিক্রি হয় এক একটি অস্ত্র। এমনকি উপজাতি সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে বাকি তো অস্ত্র বিক্রি করা হয়। প্রতিবেশী ভারত, এখানে মায়ানমার এবং এখানে কিছু বিচ্ছিন্নবাদী গ্রুপ আছে। এই গ্রুপের যারা অস্ত্র বিক্রি করে দিতে চায় তাদের থেকে তারা অস্ত্রটা কিনে কিংবা তাদেরকে লোভ দেখে বেশি টাকা দিয়ে অস্ত্র কিনে তারা এখানে নিয়ে আসে। চলতি বছরের গত 10 মাসে র্যাব বিশেষ অভিযান চালিয়ে 3টি AK-47, 9টি AK-22 রাইফেল এবং 35টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। একইভাবে সেনাবাহিনীও পাহাড়ি এলাকা থেকে একাধিক ভারী অস্ত্র উদ্ধার করে। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গয়নেটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী 37 জন। বর্তমান সরকার সব শ্রেণীর মানুষের খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দুপুরে রাজধানীর বিআরসি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনার সভায় এসব কথা বলেন মন্ত্রী। একই অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, 2030 সালের আগেই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। একই সাথে দারিদ্র্য দূরীকরণেও কৃষিভিত্তিক নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, কৃষিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কার্যকর উন্নয়ন সম্ভব নয়, তাই কৃষিকে প্রাধান্য দিয়েই সকল অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এর আগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জাতীয় সংসদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। 2030 অনেক আগেই উইল মেক দিস কান্ট্রি হাঙ্গার ফ্রি অ্যান্ড পভার্টি ফ্রি। আপনারা দূরবীন দিয়েও কোনো দরিদ্র মানুষ পাবেন না এবং ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে এই ধরনের কাউকে পাবেন না। যেখানে খাবার অভাব আছে সেখানে কোনো কাজই মসৃণভাবে এগোয় না, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয় না এবং সেই সমৃদ্ধি বা প্রগতি আমরা সেখানে আশা করতে পারি না। মানুষের ভিতরে এই আস্থা আছে যে এদেশে হাত নাড়লে ভাতের অভাব নাই। যদি কেউ একটু চেষ্টা করে সে উপার্জন করে খাবার সে জোগাড় করতে পারবে। এই জায়গাটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিশ্চিত করেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে 7.5 কোটি মানুষের জন্য খাদ্যে অপর্যাপ্ততা থাকলেও খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এ চিত্র শুধুমাত্র প্রধান খাদ্যশস্যের উৎপাদনের দিক দিয়ে। পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়ে দেশ এখনো রয়েছে চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মত, এ কারণে দেশের 1/3 মানুষ এখনো বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার হয়ে ভুগছেন নানা রোগ ব্যাধিতে। বিশ্ব খাদ্য দিবসে শাফিন জাহিদের রিপোর্ট। সাভারের বলিয়ারপুরের এই জায়গাটি নিম্নাঞ্চল হওয়ায় বর্ষা মৌসুমে জমে পানি, আর সেখানে একটুখানি আমিষের খোঁজে জাল ডুবিয়ে মাছ ধরছেন আব্দুল হামিদ আর তার ভাই। যে মাছ পাবেন তাতে হয়তো যোগ হবে 7 জনের আহারের সাথে বাড়তি কিছু পুষ্টি। কোন সময় মরিচ দেখানো লাগে, কোন শাক সবজি, এই উতুলি শাক কিনতে গেলেও তো 10 টাকা কমে হয় না। আমিনা বেগম 2 সন্তানের জননী। খাবারের তালিকায় মাছ ভাত যাই থাকুক না কেন তাতেই তুষ্ট থাকতে হয়। সন্তানদের জন্য কখনো বাড়তি পুষ্টির কথা ভাবতেও পারেন না। আমরা তো গরিব মানুষ, আমরা কি ভালো মন্দ খাবো, নিজেরা যা খাই বাচ্চাদের তাই খাই। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত কয়েক বছরে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা তো এনেছেই, বরং এখনো রাষ্ট্রীয় গুদামে জমা আছে 16 লক্ষ মেট্রিক টনেরও বেশি খাদ্য। তবে পুষ্টিগত খাবার দেওয়ার নিশ্চয়তাকে এখনো দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। মানুষের অভাব নাই, মঙ্গা নাই, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমরা পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহ করার জন্য, মানুষকে দেওয়ার জন্য আমরা সব রকম ব্যবস্থা আমরা করছি। এটা সম্পূর্ণভাবে কার্যকর করতে পারলেই বাংলাদেশের জনগণের পুষ্টিযুক্ত খাদ্য খাবারের নিশ্চয়তা আমরা করতে পারবো। পুষ্টিবিদরা বলছেন, চাল কিংবা ভুট্টা রপ্তানি আর মজুদের পরিমাণগত দিক দিয়ে এগিয়ে গেলেও পুষ্টি পূরণের ক্ষেত্রে এখনো অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা আর অপুষ্টিতে ভোগার পাশাপাশি দেশে এখনো 41% শিশুই বেড়ে উঠতে পারছে না সঠিকভাবে। একটা কমিউনিটি লেভেলে, একটা ফ্যামিলি লেভেলে বা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা আসলে কি আমাদের মধ্যে ফুড সিকিউরিটি পুরোপুরি আছে, সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যতটা খাবার পাওয়া উচিত তাদের হয়তো সেই পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না। তারা বলছেন, দেশ এখনো খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেকখানি পিছিয়ে রয়েছে। কৃষি আর অর্থনীতিবিদরা বলছে, একটি দেশে যতটুকু খাদ্য প্রয়োজন তা বাজারে আছে কিনা, সেই সাথে জনগণের ক্রয় ক্ষমতার পাশাপাশি সুষম পুষ্টি পাচ্ছে কিনা, এমন 3 সূচকের উপর ভিত্তি করেই নিশ্চিত হয় দেশের খাদ্য নিরাপত্তা। গত কয়েক বছরে বাংলাদেশ খাদ্য উৎপাদনে সফলতা অর্জন করতে পারলেও এখন পর্যন্ত খাদ্য নিরাপত্তায় কতটুকু নিশ্চয়তা দিতে পেরেছে, এমন প্রশ্ন থেকেই যায়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। 2 বিদেশি নাগরিক হত্যার রহস্য শিগগিরই উদ্ঘাটন হতে চলেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সকালে বরিশালে বিআইডব্লিউটি এর বাংলো হিমনির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় একই অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বছরের শুরুতে বিএনপির নাশকতার চেষ্টা জনগণের আন্দোলনের কাছে পরাজিত হয়েছে। ইতিমধ্যে এই দুজন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের যে রহস্য সেটা উদ্ঘাটিত হতে চলেছে বলে আমরা আশা করি। গতকাল পুলিশ আমাদের তাই জানিয়েছেন, এগুলো উদ্ঘাটিত হবে এবং আমরা আশা করছি যে রিপিটেশন হবে না এবং এই পর্যটকরা নিশ্চিন্ত মনে, আমাদের টুরিস্ট পুলিশ করেছি আমরা সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা করেছি। খালেদা জিয়া এদেশে বসে উনি যে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিলেন, সেই প্রচেষ্টা কেন করেছিলেন? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। গত এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2015 সালে সেটাই প্রমাণ হয়েছে যে জনতার আন্দোলন বিজয় লাভ করেছে কিসের বিরুদ্ধে? সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। সুন্দরবন থেকে বাঘ ও হরিণের চামড়া পাচার বেড়েই চলেছে। দুর্লভ এসব চামড়া মূল্যবান হওয়ার কারণে চোরা শিকারীদের লক্ষ্যে পরিণত হয়েছে বাঘ, হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী। পাচারকারীরা এ কাজে রুট হিসেবে ব্যবহার করছে সুন্দরবনের আশেপাশের অরক্ষিত নদ নদী ও ছোট ছোট খাল। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এসব বন্যপ্রাণী। সংশ্লিষ্টরা বলছেন, জনবল বাড়ানো ও পরিকল্পিত নজরদারি চামড়া পাচার রোধ করতে পারে। তরিকুল ইসলামের রিপোর্ট। সুন্দরবনের বাঘ, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী পাচারে কয়েকটি স্থান এখন আলোচনার শীর্ষে উঠে এসেছে। এর মধ্যে খুলনার কয়রা ও দাকব এবং বাগেরহাটের মংলার পশুর ও শিবসা নদীর সাথে সংযোগ। কমপক্ষে 20টি খাল শিকারীদের যাতায়াতের রুট হিসেবে ব্যবহার হয়। এছাড়াও পাইকগাছা, শরণখোলা এবং মোড়েলগঞ্জেও সুন্দরবনের নদী এবং কিছু খাল রয়েছে। এদিকে এসব বন্যপ্রাণী পাচার রোধে আশপাশের জনগণকে সম্পৃক্ত করে বনের উপর নজরদারি বৃদ্ধি করার পরামর্শ এ বন কর্মকর্তার। বন বিভাগের কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেমটা নাই। আমাদের নিজস্ব স্মার্ট পেট্রোলিং যেটা আছে, এটার পাশাপাশি অবশ্যই স্থানীয় জনগণ যারা বনের আশেপাশে বসবাস করে তাদেরকে কাজে লাগিয়ে বনের আশেপাশে আমরা একটা সিকিউরিটি জোন প্রতিষ্ঠা করতে চাই। অবশ্য বন সংরক্ষক বলছেন, 6000 বর্গ কিলোমিটার বিস্তৃত সুন্দরবনের চারিদিকে নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে বন্যপ্রাণী শিকারীরা বিভিন্ন রুট ব্যবহার করে থাকে। চোরা কারবারিরা যারা এই হরিণ শিকার করে বা বাঘ শিকার করে, তারা এক এক সময় এক এক ধরনের পথের অবলম্বন করে ঢোকার চেষ্টা করে। তবে আমাদের বন বিভাগের কর্মীরা বন্যপ্রাণী অবৈধ শিকারে ভীষণভাবে তৎপর। এদিকে বন্যপ্রাণী শিকারীদের একটি তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে বলে জানান খুলনার পুলিশ সুপার। বাঘ শিকার এবং হরিণ শিকার যাতে সুন্দরবনে না হয় সেজন্য আমরা খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। নদীপথে আমাদের ট্রলারে আমরা বিভিন্ন সময়ে সেখানে আমরা পেট্রোল পাঠাচ্ছি, বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছি কোথায় তাদের আস্তানা থাকতে পারে, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদেরকে ধরার চেষ্টা করছি। বন বিভাগ সূত্রে জানা যায়, গত 12 বছরে সুন্দরবনে নিহত হয়েছে 41টি বাঘ, যার মধ্যে বেশিরভাগই চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন রোড মার্চ শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোড মার্চ শুরুর আগে এক আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন বাম মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হক, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ সহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মত উপেক্ষা করে সুন্দরবন ধ্বংসের জন্য রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে। তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সুন্দরবনকে একটা ক্ষতির সম্মুখীন করে তাহলে সেটা কোনোভাবেই উন্নয়ন প্রকল্প নয়। যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ বুঝবেন যে সুন্দরবন ধ্বংস করে কোনো প্রকল্প কোনোভাবেই কোনো মানুষের জন্য, বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের 56টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। এবছর গ ইউনিটে 1170টি আসনের বিপরীতে আবেদন করেছে 43,234 জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়ছেন 37 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের হলগুলো পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের জানান, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার হলে জালিয়াতি রোধে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেকেন্ডবার যেহেতু বাদ করে দিয়েছে, এখন আমাদের জন্য একটা বড় চান্স হয়েছে। এখন চেষ্টা আছে, কনফিডেন্স আছে পাবো। গত বছর ওরা 750 সিট ওরাই নিয়েছে। 4 সাবজেক্ট অ্যাড করাতে আরো বেশি সুবিধা হয়েছে, আর সেকেন্ড টাইম আমরা যেহেতু পরীক্ষা দেয় নাই, সেটা আরো একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য। আমরা যেভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম তার থেকে অনেক সহজ হয়েছে। অনেক সময় আছে 4 সাবজেক্ট বাদ দিলে আমাদের পয়েন্ট অনেক কমে যায়, এখন এটা দিলে পয়েন্টটা হয়তো একটু বেড়ে যাবে। প্রশ্নপত্র সেখানে আমরা আগে যে সেট করে একটা প্রক্রিয়া অবলম্বন করতাম, সেটাও এখন কিন্তু বাদ দিয়ে বারকোডিং আমরা চলে গেছি। তো আমার মনে হয় যে প্রতিনিয়তই আমরা আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেটাকে পরিবর্তন করে এমন একটা অবস্থায় নিয়ে যাই যাতে প্রতারক চক্র বুঝতে না পারে যে কিভাবে তারা প্রতারণা করবে। জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক বিতর্ক হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন সহ অন্যান্যরা। বিতর্কে সরকারি দল হিসেবে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় ও বিরোধী দল হিসেবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পদক ও সনদপত্র বিতরণ করা হয়। আশ্বিনের শেষ সময়ে ঘ্রাণ এখন প্রকৃতিতে, আশি আশি করছে শীত। আর বাঙালির ঘরে ঘরে এখন উৎসবের আমেজ, কেননা আর মাত্র কদিন পরেই দুর্গাপূজা। রাজধানীর পুরান ঢাকার মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা সাজানোর কাজ করছেন শিল্পীরা, আর পুরো দমে পূজার কেনাকাটা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসব আয়োজন নিয়ে দর্শক দেখবেন আমার তৈরি করা একটি প্রতিবেদন। সকাল 9টা থেকে রাত্রি 2টা 3টা পর্যন্ত কাজ করতে হবে। প্রতিমার অবয়ব তৈরি শেষ, বাকি আছে রং, পোশাক আর গহনার কাজ। তাই নিরলস চলছে প্রতিমা শিল্পীর হাত। কটা দিন পেরুলেই বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই মণ্ডপে মণ্ডপে এখন দেখা যায় প্রায় সমাপ্ত প্রতিমা। রং করার পরে শাড়ি পরানো হয়, তারপর আপনার চুল, গহনা সেট, অলংকার সেট, অস্ত্র সেট দিয়ে কমপ্লিট করতে হয়। পুজোর আমেজ জামা কাপড়ের দোকানেও। আমি হলুদ ননের জামা পরবো আর পূজা দেখতে যাবো। অঞ্জলি নেব পূজার সময়, আত্মীয় স্বজন আছে, আনন্দ করব পূজার জন্য। নতুন জামা যে কটা কিনা হয়েছে 6 দিন পূজাব্যাপী অনুষ্ঠানে পরবো। পূজার মধ্যে দামাদামি এটা স্বাভাবিকই, অনেক যতটাই কম রাখা যায় কাস্টমার বলে যে না অনেক আগে থেকে বাড়তি। এইভাবেই মন মানসিকতা নিয়ে আমাদের দোকানদারি চলতেছে। পুরান ঢাকার এই গলিতে পাওয়া যায় পূজার নানান আনুষঙ্গিক উপাচার। এখানে আসলে টের পাওয়া যায় উৎসবের দিনটি খুব কাছেই। পূজার সময় বিক্রি হয় ভালো। কোনগুলা? এই ঠাকুরের যাবতীয় ওই নতুন জিনিস পরায়, নতুন জিনিস ব্যবহার করে। এই মা দুর্গার জন্য শাখা পলা কিনে ফেলেছি, শাড়ি কিনেছি। মার কাছে কামনা করবো যে দেশ ভালো থাকে, মঙ্গল থাকে, সুখে থাকে। 12 মাসে 13 পার্বণের এই দেশে দুর্গাপূজাই সবচেয়ে মহাসমারোহে পালন করা হয়। সারা দেশের মতো রাজধানীর এই ব্যস্ত গলিতেও দেবী দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরো দমে। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে চড়া সবজির দাম। শীতের সবজির মৌসুম শুরু হয়ে গেলেও এখনো বাড়তি দামে কিনতে হচ্ছে শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি ও শিম। এদিকে বাজারে ইলিশ বিক্রি শুরু হয়, কিছুটা কমেছে অন্যান্য মাছের দাম। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম এখনো সীমিত আয়ের ক্রেতার সীমার বাইরে। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। রাজধানীতে এখনো শীতের দেখা না মিললেও সবজি বাজারে দেখা যাচ্ছে শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি ও মূলা। তবে এসব সবজির দাম এখনো সীমিত আয়ের ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে ছোট আকারের ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি 30 টাকায়। এছাড়া বেগুন মানভেদে কেজি প্রতি 60 থেকে 80 টাকা, মূলা ও করলা 60 টাকায় পাওয়া যাচ্ছে। শীত সিজন, এখন মনে হয় যে সবজিটা একটু সব জায়গায় ভালো আছে, তারপরে একটু দামটা একটু বাড়তে লাগতেছে। ফুলকপি আজকে আমরা ব্যস্ত আছি 30 টাকা পিস, কচুরমুখী ব্যস্ত আছে 40 টাকা কেজি, সিম ব্যস্ত আছে 120 টাকা কেজি, লম্বা বেগুন 80, গোল বেগুন 60, শসা 40। তবে অনেকটাই স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম। পেঁয়াজ 65 করে, আলু 26 টাকা, আর রসুন 110 টাকা,
আদা 80 টাকা, একটা আছে 120 টাকা। এদিকে মাছ বাজারে দেখা গেল ক্রেতা বিক্রেতার পাল্টা অবস্থান। বিক্রেতারা জানালেন ইলিশ বিক্রি শুরু হওয়ায় অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে। এখানে তেলাপিয়া 160, রুই 150, পাঙ্গাস 130 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হবে প্রায় 1800 থেকে 2000 টাকা, আর 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। নলা বেচতাম 200 টাকা, এই নলা এখন হয়েছে 160 টাকা কেজি। কাতল বেচতাম 220, এই কাতল 180 টাকা। আর পুঁটি মাছ বেচতাম 170 টাকা কেজি, এই পুঁটি মাছ হয়েছে 150 টাকা কেজি। আমি গতকাল খিলক্ষেত বাজারে যে মাছ দেখছি বাইলা মাছ 500 টাকা, আজকে 650 টাকা, পার্থক্য আছে। শুক্রবার এমন একটু বেশি দাম। বাজারে প্রতিহালি হাঁসের ডিম 40 এবং ফার্মের মুরগির ডিম পাওয়া যাচ্ছে 32 টাকায়। এছাড়া গরুর মাংস 380, খাসি 600 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা কেজিতে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক শ্রমিক। হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে নির্মাণ শ্রমিক এনামুল হক চকবাজারের হোসনি দালান এলাকার 10 তলা একটি নির্মাণাধীন ভবনের 3য় তলায় কাজ করছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ শুরু হওয়ায় অন্যান্য শ্রমিকরা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক এনামুল হকের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে। কক্সবাজারের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট, আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলোর অবস্থাও একেবারেই নাজুক। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, সীমাবদ্ধতার কারণে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর টয়লেটের জন্য শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেশিয়ালজিস্টের আয়োজনে রাজধানীতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কবুতর ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। এবারের অ্যানেস্থেশিয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হল কোয়ালিটি অ্যানেস্থেশিয়া ফর কোয়ালিটি সার্জারি। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে গিয়ে শেষ হয়। কড়া নিরাপত্তার মধ্যে বিহারের মাওবাদী প্রভাবিত 6টি জেলার 32টি আসনে আজ ভোট গ্রহণ চলছে। বিধানসভার 5 দফা নির্বাচনের এটা দ্বিতীয় দফা ভোট। সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে স্পর্শকাতর 23টি আসনে নির্ধারিত সময়ের একটু আগেই ভোট গ্রহণ শেষ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 9119টি ভোটকেন্দ্রে ভোট দেবেন 86 লাখেরও বেশি ভোটার। যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি 993 কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী 28 অক্টোবর বিহারে তৃতীয় দফা ভোট গ্রহণ হবে। 5 নভেম্বর পঞ্চম ও সর্বশেষ দফা ভোট গ্রহণের পর ভোট গণনা হবে 8 নভেম্বর। নতুন করে আবারও সিরিয়ায় আইএস জঙ্গিদের 33টি অবস্থানে হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার ইদলিব, হামা, দামেস্ক, আলেপ্পো ও দেইর এজ জোর প্রদেশে এই হামলাগুলো চালানো হয়। এ সময় জঙ্গিদের অস্ত্রাগার, বাংকার সহ বেশ কিছু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় দামেস্কের কাছে পূর্ব দৌমা এলাকায় একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরীয় সেনাবাহিনীর কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছিনিয়ে নেয় আইএস জঙ্গিরা। এদিকে সিরিয়ায় ইরান কয়েক হাজার সেনা পাঠিয়েছে বলে দাবি করেছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে
যুক্তরাষ্ট্র প্রশাসন। এবছর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক এবং আফগান মিত্রদের সঙ্গে দীর্ঘ 1 মাস আলোচনা শেষে এই পরিকল্পনা করা হয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৯,৮০০ মার্কিন সেনা রয়েছে। 2017 সালের জানুয়ারি নাগাদ কিছু সংখ্যক সেনা ছাড়া সবাই আফগানিস্তান ত্যাগ করবে। কেবল কাবুল, বাগারাম, জালালাবাদ এবং কান্দাহারে স্বল্প সংখ্যক সেনারা কাজ করবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলছে আফগান সেনাদের সহযোগিতা করার জন্য আরও সেনা প্রয়োজন। বর্তমানে মার্কিন সেনাবাহিনী আফগান সেনাদের উপদেশ ও যুদ্ধ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে করছে। Senior small security force he promised last year. The United States currently has about 9,800 troops. জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে চলতি মৌসুমের ফুটবল ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হয়েছে সুপার কাপ এবং স্বাধীনতা কাপ। গতকাল পেশাদার লীগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফরাশগঞ্জের ওপর 2 বছরের নিষেধাজ্ঞাও বহাল রাখে পেশাদার লীগ কমিটি। এবছর যে স্বাধীনতা কাপ হচ্ছে না তার আভাস আগে দিয়ে রেখেছিল বাফুফে। অনিশ্চয়তা ছিল কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ আয়োজনেও। তাই বেশ কয়েকটি ইস্যু থাকলেও পেশাদার লীগ কমিটির 56তম সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চলতি মৌসুমের স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজন। বিশ্বকাপ বাছাই ম্যাচের কারণে এই বছরটা মামুনুলরা পার করছে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই। নভেম্বরে সেই আনুষ্ঠানিকতা শেষ হলেও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির জন্য আগামী মাসের শেষ সপ্তাহে জাতীয় দলের সম্ভাবনা আছে চীন সফরে। তার সাথে হঠাৎই বাফুফের ফুটবল ক্যালেন্ডারে যোগ হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট। তাই সময় স্বল্পতার অজুহাত এনে এবার টুর্নামেন্ট দুটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল বাফুফে। ন্যাশনাল টিমের এনগেজমেন্টের কারণে কোনোভাবেই আমাদের যে ঘোষিত ক্যালেন্ডার, যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ এবং সুপার কাপ খেলার ছিল, সেটি কোনোভাবেই এটার মধ্যে আমরা আসলে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রিমিয়ার লিগে রেফারির সিদ্ধান্ত না মেনে মাঠ ত্যাগ করায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক ফরাশগঞ্জকে 2 মৌসুম নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রেখেছে পেশাদার লীগ কমিটি। তাই চলতি মৌসুমে রিলিগেশনে পড়ছে পুরান ঢাকার ক্লাবটি। তবে তাদের অর্থ জরিমানা 5 লাখ থেকে কমে 2 লাখ টাকা করেছে বাফুফে। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব আপনার সামনে বাফুফে আয়োজিত কোনো টুর্নামেন্টে 14, 15, 16 এতে কোনো অংশগ্রহণ করতে তারা পারবে না। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তটাই আমরা আপনাদের কাছে জাস্ট ওইটাই বহাল রেখেছেন, অ্যাপিল কমিটিও তাই বহাল রেখেছেন। শুধু জরিমানাটাকে 5 লাখ টাকা থেকে 2 লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি চলতি মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে করানোর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর বিভিন্ন লিগের খেলার কারণে বেহাল দশা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের। শুধু মাঠ নয়, দীর্ঘদিন আন্তর্জাতিক মানের কোনো খেলা অনুষ্ঠিত না হয় ড্রেসিং রুম, গ্যালারির অবস্থাও বেশ খারাপ। হাতে সময় রয়েছে মাত্র কদিন। এর মাঝে স্টেডিয়ামের কাজ শেষ করা নিয়ে বেশ শঙ্কায় রয়েছেন আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ক্রিকেটের 82তম টেস্ট ভেন্যু। তবে নানা কারণে এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এ মাঠে অনুষ্ঠিত না হলেও ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ঘরোয়া লিগের খেলা অনুষ্ঠিত হয় এ মাঠে। দীর্ঘদিন পর শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের বড় কোনো আসর বসতে যাচ্ছে এম এ আজিজ স্টেডিয়ামে। কিন্তু আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের জন্য একটি মাঠ তৈরি করতে যে সময় প্রয়োজন তা যেমন পায়নি বাফুফের গ্রাউন্ডস কর্মকর্তারা, তেমনি টানা বৃষ্টির কারণে কাদামাটি আর ঘাসে অনেকটা বেহাল অবস্থা এ মাঠের। বৃষ্টি হলে এখানে মাঠের যে অবস্থা, যে পানি যাওয়ার, আপনার হয়তো দেখবেন যে পূর্ব দিকে অবস্থাটা খুব খারাপ, ওখানে পানি যাওয়ার সমস্যাটা হতে পারে। আমরা যদি আরো 10-15 দিন আগে মাঠটা পেতাম, হয়তো আমরা আরো ভালো একটা মাঠ উপহার দিতাম। শুধু মাঠ নয়, ড্রেসিং রুমের অবস্থাও বেশ কাহিল। তবে আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষে ড্রেসিং রুম ও 30,000 ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারিকে কিছুটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা। গ্যালারি গুলো আমরা রঙের কাজ প্রায় শেষ। দুইটা টিমকে আমি ড্রেসিং রুম ইউজ করার সুযোগ দিতে হবে। সেই কারণে আমাদের যে বৃহৎ ড্রেসিং রুম রয়েছে, বাট বিভক্তি নেই, আমরা ইতিমধ্যে কাজ করছি। মাঠের অবস্থা নিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের গ্রাউন্ডস কর্মকর্তাদের রয়েছে বিপরীতমুখী বক্তব্য। আমরা মনে করি মাঠ পুরোপুরিভাবে প্রস্তুত। এখানে শেষ দিকের কিছু ঘষা মাজা করা হচ্ছে, যেটা আসলে তাই। কিন্তু মাঠ এটা তো আপনারা জানেন লিগ খেলা হয়েছে, এখানে লিগ খেলা চলছে অলরেডি। যে আগামী মাসে এখানে একটা বিপিএল এর একটা ক্রিকেট
খেলা আছে, যার কারণে আমাদেরকে পিচটাকেও বাঁচাতে হচ্ছে এবং ফুটবল খেলাও চালাতে হচ্ছে। ফুটবলের এত বড় একটি আয়োজন চট্টগ্রামে করা হলেও এক্ষেত্রে নগরীতে নেই তেমন কোনো প্রচারণা। সাধারণ মানুষ যারা রয়েছে তারা অনেকেই জানেন না আন্তর্জাতিক কোনো ফুটবল আসরের আয়োজন করা হয়েছে বন্দরনগরীতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ডসের কয়েকেনহোফ বাগান। এই বাগানে রয়েছে প্রায় 100 প্রজাতির কয়েক হাজার টিউলিপ ফুল। দিগন্ত বিস্তৃত এসব বর্ণিল ফুলের মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন দেশ বিদেশের লাখো পর্যটক। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফুল শুধু এর সৌন্দর্য দিয়ে মুগ্ধই করে না, মানুষের মনে এনে দেয় অনাবিল প্রশান্তি। মানুষের হাতে গড়া হাজার হাজার ফুলের বাগান রয়েছে পৃথিবীতে। এর মধ্যে অন্যতম দক্ষিণ হল্যান্ডের ছোট শহর লিসেতে অবস্থিত কয়েকেনহোফের টিউলিপ বাগান। এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। 80 একর জায়গা নিয়ে নির্মিত বাগানটি ঘুরে দেখলে এর ভেতরের বেশ কয়েকটি সরোবরের চারপাশে চোখ পড়বে রং বেরঙের 100 প্রজাতির প্রায় 4.5 লাখ টিউলিপ ফুল। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ বাগানে প্রতি বছর প্রায় 70 লাখ ফুল গাছের চারা রোপণ করা হয়। বাগানের মালিরা খুব যত্ন করেই ফুল চাষ করেন। I'm working here for more than 20 years. I'm proud because it is a beautiful garden. They say the most beautiful garden in the world. চোখ জুড়ানো আর মন ভোলানো এই টিউলিপ বাগানের সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর 7.5 লাখের বেশি পর্যটক আসেন। এর মধ্যে প্রতিবেশী দেশ জার্মান থেকেই আসেন প্রায় 1.5 লাখ পর্যটক। I'm here for the first time, but it is marvelous, huh? For me the same. It's beautiful, the colors, it's great. 1949 সালে লিসের মেয়র এ বাগান নির্মাণ করেন, যার সৌন্দর্যে আজও মানুষ মুগ্ধ হচ্ছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। বাউল সম্রাট ফকির লালন শাহের 125তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে 5 দিনের লালন উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাইজির ভক্ত ও অনুসারীরা এসে জড়ো হয়েছেন মাজারে। সেখানে চলছে লালনের চিন্তা দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি লালন শাহের গান। কুষ্টিয়া থেকে SM রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সব প্রস্তুতি শেষ। লালন অনুসারীর মতো অনেকেরই গন্তব্য এখন কুষ্টিয়ার ছেউরিয়ায় লালনের মাজার প্রাঙ্গণে। গুরুকে মনে ধারণ করে জাতিভেদ ভুলে আলোচনা চলছে দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে। ভক্তরা হৃদয়ে ধারণ করেছেন ফকির লালন শাহের আধ্যাত্মিকতা ও ভাববাদ। দেহে এখন আমরা পাচ্ছি না, কিন্তু অন্তরে আমরা ধারণ করেছি। এই চরণামৃত সুধা যদি কেউ পান করে তাহলে সে আত্মশুদ্ধি লাভ করে। আর এই আত্মশুদ্ধ হওয়ার জন্যেই আমরা বারবার ছুটে আসি সাইজির চরণে। সংসার অনেক কিছু ফেলে আমরা রাইখে আসি শুধু সাইজির ভালোবাসার কারণে। মেলা সেটাকে সাকসেস করাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। লালন উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছি। এখানে পুরো পোশাকে পুলিশ থাকবে, সিভিলে থাকবে, আমাদের সাথে ডিএসবি এবং ডিবির পুলিশ আছে। এক কথায় বলা যায় যে আমরা এই সাইজের মাজার এবং তার সংলগ্ন এলাকা এক রকমের নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি। শুক্রবার সন্ধ্যায় চাল জল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। 1990 সাল থেকে প্রতি বছর পহেলা কার্তিক লালন একাডেমি আয়োজন করে আসছে এই উৎসবের। সময় সংবাদ, কুষ্টিয়া। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজন হত্যা মামলায় প্রধান আসামি কামরুলকে পাঠানো হলো কারাগারে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার।
বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে চলছে জমজমাট অস্ত্র ব্যবসা। 2 থেকে 4 লাখ টাকায় বেচাকেনা হয় ভারী অস্ত্র, ক্রেতা উপজাতীয় সন্ত্রাসী দলগুলো। সুন্দরবন থেকে পাচার বেড়েছে বাঘ ও হরিণের চামড়া। রুট হিসেবে ব্যবহার হচ্ছে আশপাশের অরক্ষিত নদী ও খাল। অস্তিত্ব সংকটে বন্যপ্রাণী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন দেশ, বেড়েছে মজুদের পরিমাণও। তবে চ্যালেঞ্জের মুখে পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়টি মতামত বিশেষজ্ঞদের। এবং ঘরে ঘরে এখন শারদীয় পুজোর আমেজ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা। পুরো দমে চলছে কেনাকাটাও। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।